ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পর্যটন স্পটগুলো, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। ঢাকা ছাড়ছেন অনেকে, ফিরছেন কেউ কেউ। বাড়িতে যাচ্ছি, তার জন্য তো অনেক ভালো লাগতেছে। 1 বছর পরে যাচ্ছি। দুদিন আগে যাইলেও যা হইতো, এখনো তাই। 40 মিনিট ধরে সিরিয়ালে দাঁড়ায় আছে। ভালো লাগতেছে, বাট এখানে এসে দেখতেছি যে এত ভিড়। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে আর নির্বাচনের পরিবেশ থাকে না, মন্তব্য বিএনপি নেতা দুদুর। এপ্রিলে ভোট ধরে রোড ম্যাপ দেবে কমিশন, বললেন আসিফ মাহমুদ। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনা বিদেশিদের দেয়ার আগে রাজনীতিবিদদের সাথে আলোচনা পরামর্শ, চুক্তি হলে জনসম্মুখে প্রকাশের আহ্বান। প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে, বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব। এটা যেমন গণতন্ত্রের ভাষা না, বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না, বিদেশি কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। 4 দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অ্যাওয়ার্ড নিবেন রাজা চার্লসের কাছ থেকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক। চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মামলা থাকলেও যাচাই বাছাইয়ে আগে কাউকে গ্রেফতার নয়, জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শহরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা ব্যাপক ধরপাকড়। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো, পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তারা। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সুগন্ধা, কলাতলি, লাবণী সহ সব পয়েন্টে মানুষের উপচে পড়া ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পর্যটকরা উপভোগ করছেন সাগরের আবাহন। ভিড় রয়েছে হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতেও। অনেক মানুষ, অনেক ভিড়, কিন্তু ঢেউটা আসে সমুদ্রে, অনেক ভালো লাগে। কক্সবাজার আসছি গতকাল, আর 3 দিন থাকবো। এই ঈদের ছুটিটা পুরো বেড়ায় নিবো এই কক্সবাজার। ফ্যামিলি সহ এসেছি, সবাই মিলে এনজয় করছি, ভালো লাগছে অনেক। জমজমার সিলেটের সব পর্যটন কেন্দ্র। ঈদের তৃতীয় দিনে জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল সহ সবখানেই বিনোদন প্রেমীদের সমাগম। মেঘ পাহাড় ঘেরা অপরূপ পরিবেশ, সাথে স্বচ্ছ জলাধারায় মেতে উঠেছেন সবাই। বিভিন্ন স্থানের মানুষে বেড়াতে গেছেন সেখানে, অনেকে ঘুরছেন চা বাগানে। পার্বত্যাঞ্চলেও ঢল নেমেছে মানুষের। রাঙামাটির ঝুলন্ত সেতু, সুখী নীলগঞ্জ, পলওয়েল পার্ক, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা এবং সাজিকে ঘুরে বেড়াচ্ছে মানুষ। প্রায় 2 বছর পর বান্দরবনের রুমার বগালেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়, সেখানেও রয়েছে পাহাড় প্রেমীদের ভিড়। খাগড়াছড়ির আলোটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ অন্যান্য স্পটে বাড়তে শুরু করে পর্যটকদের ঢল। আমরা একটা পাহাড়ে গেছিলাম, তারপর লুসাই গ্রামে গেছিলাম, অনেক ভালো লাগছে। আমি এবং আমার ফ্যামিলি, আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে আসছি এবং আমার এই প্লেসটা অনেক ভালো লাগছে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আমরা অনেক সময় টিভিতে, তারপর ইউটিউবে দেখেছি সৌন্দর্য, তো নিজের চোখে দেখার জন্যই আজকে আমরা যাইতেছি। 23 মাস পর বান্দরবনের বগালে খুলে দিয়েছে। সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ, আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। সকাল থেকেই পর্যটকের তেমন একটা ভিড় ছিল না, দুপুরের পর থেকে পর্যটকের আগমনটা বাড়তেছে। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। যাচ্ছি সোহানের কাছে। সোহান, হাওরে বিনোদনের জন্য কেমন ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেখানে ভিড় কেমন দেখছেন, সবটুকুই জানতে চাই। শীতের রুক্ষতা এবং গ্রীষ্মের যে করোনা সেটা কাটিয়ে সুনামগঞ্জে বর্ষাকাল চলে এসেছে। আর বর্ষাকাল আসার সাথে সাথেই সুনামগঞ্জের
পর্যটকের একটা ঢল নামে, সেটি হচ্ছে সুনামগঞ্জের বিখ্যাত পর্যটন স্পট তথা বাংলাদেশের বিখ্যাত পর্যটন স্পট টাঙ্গার হাওরে। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে সেই বিখ্যাত পর্যটন স্পট টাঙ্গার হাওরে। আপনাদেরকে যদি আমি একটু ক্যামেরা পার্সনকে অনুরোধ করব একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে আজকে এই টাঙ্গার হাওরের কেমন উপস্থিতি। এখানের লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো হাওরের এলাকা। আমরা কথা বলেছি এখানে যারা হাউসবোট সংশ্লিষ্ট আছেন তাদের সাথে, তারা বলেছেন আজকে অন্তত 200 থেকে 250 হাউসবোট সুনামগঞ্জের এই টাঙ্গার হাওরে এসেছে, যেখানে প্রায় 8 থেকে 10,000 পর্যটক এই টাঙ্গার হাওরে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু বলি যে আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে একটি নৌকা পেয়েছি। যত পর্যটক বাড়ছে তত কিন্তু গুরুত্ব বাড়ছে। তো আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন, শত শত হাউসবোট টাঙ্গার পাড়ের যে হিজল করচ আছে সেই হিজল করচের সাথে বেঁধে রাখা হয়েছে এবং পর্যটকরা তাদের নিরাপত্তা, আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইফ জ্যাকেট আছে, সেই লাইফ জ্যাকেট পরে কিন্তু পানিতে নামছেন। আমরা আসার পথে যারা নিরাপত্তা নিয়োজিত আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিতে প্রস্তুত। তো এই ছিল টাঙ্গুয়া থেকে সর্বশেষ খবর। আমরা পরবর্তী সংবাদে আরো বাকিটুকু জানিয়ে দেব। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে নরসিংদীর খবরাখবর জানবো। সহকর্মী আয়ুব খান সরকার যুক্ত আছেন আমাদের সঙ্গে। আয়ুব, ঈদ আনন্দ সম্পর্কে, উপভোগ সম্পর্কে জানতে চাই। আপনি নরসিংদীতে কোন এলাকায় আছেন, সেখানে বিনোদনের কিরকম ব্যবস্থা আছে, সবটুকু জানাবেন। ধন্যবাদ সোহার। আমি রয়েছি নরসিংদীর 5 এলাকার ড্রিম হলিডে পার্কে। তো এখানে আসলে ঈদের প্রথম এবং দ্বিতীয় দিনের তুলনায় আজকে কিন্তু ঈদের এই তৃতীয় দিনে অনেকটাই দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। এই তীব্র রোদ উপেক্ষা করে এখানে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা আসছেন এবং ঈদ উদযাপনের যে আনন্দটুকু রয়েছে সেই আনন্দটুকু পরিবার পরিজনকে সাথে নিয়ে ভাগাভাগি করে নিচ্ছেন। আর এখানে আসলে যে রাইডসগুলো রয়েছে, এখানে মোট 26টি রাইডস এখানে দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য রয়েছে এবং বেশ কয়েকটি রাইড আসলে আকর্ষণীয়। তার মধ্যে ওয়াটার পার্ক হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় রাইড। তো এখানে এই তীব্র গরম অপেক্ষা করে ওই ওয়াটার পার্কেও কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন। আর পাশাপাশি যে অন্যান্য রাইডসগুলো রয়েছে, ভূতের বাড়ি ট্রেন, স্কাইপি, বিভিন্ন যে রাইডসগুলো রয়েছে সেই প্রত্যেকটি রাইডসেই কিন্তু এখানে দর্শকদের ব্যাপক সমাগম এখানে আজকে এই ঈদের এই তৃতীয় দিনে হয়েছে। আর এখানে সার্বিক নিরাপত্তার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসারও রয়েছে। আর এই তীব্র গরমে যদি কেউ অসুস্থ হয়ে যান কোনো দর্শনার্থী, সেজন্য মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রেখেছেন এখানকার পার্ক কর্তৃপক্ষ। সোহার, আয়ুব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে বাসে করে দল বেঁধে আসছেন অনেকে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন তারা। সকালে গেট খোলার আগে লম্বা লাইন দর্শনার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। আগামী কয়েকদিন চিড়িয়াখানায় এমন ভিড় থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেকে এসেছেন পরিবার বন্ধুদের নিয়ে, কেউ কেউ আবার এসেছেন কোলাহলময় নগরী জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। বেশিরভাগ দর্শনার্থীর চেহারায় ছিল আনন্দ আর সন্তুষ্টির ছাপ। তবে গরমের কারণে অনেকে আবার অস্বস্তিতেও ভুগছেন। আমি হাতি, বানর, সাপ এগুলা দেখতে চাই। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, পাখি এইগুলো দেখতে আসি। আমার কাছে অনেক কত ভালো লাগতেছে, এটা বলার কিছু নাই। মনে হয় কোটি টাকা খরচ করার চাইতেও এইখানে 50 টাকার বিনিময়ে কোটি টাকার আনন্দ ফুর্তি পাইছি। দর্শক, এবারে মিরপুর চিড়িয়াখানার খবরাখবর জানবো। সহকর্মী তাজনুর ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। তাজনুর, চিড়িয়াখানায় তো নিশ্চয়ই দর্শনার্থীদের বেশ ভিড়, কেমন উপভোগ করছেন সবাই? সেখানে নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে সবকিছু কেমন দেখছেন? না দেখুন, সবকিছু ভালো বলাই যায়। একটু আগে বৃষ্টি নেমেছিল,
যদিও খুব ভারী বৃষ্টি হয়েছে তেমনটি বলার সুযোগ নেই, তবে যতখানি টুপটাপ করে বৃষ্টি ঝরেছে তাতে করে খানিকটা সময়ের জন্য মানুষের খানিকটা বিড়ম্বনা হয়েছে, যদিও অনেকেই ছাতা নিয়ে এসেছেন। তবে এখন আবার রোদ উঠেছে, পরিষ্কার চকচকে রোদ, সেই সাথে এই অংশটিতে বেশ ঝিরঝিরে হাওয়া, সুতরাং খুব মনোরম পরিবেশ সেইটুকু অন্তত বলা যায়। যদিও প্রচুর মানুষের ভিড়, সেই সুবাদে কিন্তু ভেতরে বেশ খানিক গরমও রয়েছে। আমরা দেখেছি অনেকেই আসলে খানিক অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে ক্যামেরা লেন্সে আমি যেই শিশুটিকে আপনাকে দেখাচ্ছি, আসলে এরকম বেশ কয়েকজন শিশুর সঙ্গে দেখা হয়েছে আমাদের চলার পথে ভেতরেটাতে, যারা এই গরমে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। গরমটাকে বাদ দিলে ভেতরের যে সার্বিক পরিবেশ, সার্বিক যে নিরাপত্তার ব্যবস্থা, সেটি এক কথায় অসাধারণ। এবং এই মুহূর্তে আমরা যেই অংশটিতে রয়েছি সেই অংশে একপাশে ময়ূর, একপাশে জিরাফ, অর্থাৎ এই চিড়িয়াখানার সবচেয়ে বড় যেই প্রাণী, সবচেয়ে উঁচু যেই প্রাণী, সেই জিরাফের পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়। বিশেষ করে কম বয়সী যারা, শিশু যারা, তাদের তো ভীষণ আগ্রহ এই লম্বা এই প্রাণীটিকে দেখতে পেয়ে। অন্যরা তো যারা প্রথমবার এসে তারা তো আমাদের সঙ্গে কথা বলার সময় যেটি বলছিল যে সবসময় তারা টেলিভিশনে বিভিন্ন রকম চ্যানেলে এরকম প্রাণীদের দেখে থাকে, তবে সরাসরি সামনে থেকে দেখার যে ব্যাপারটি, একই সঙ্গে এই আনন্দের এই ছুটি কাটানোর ব্যাপারটি, সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছেন সবাই। অনেকেই বাড়ি থেকে খাবার দাবার রান্না করে এনে সবুজ যে প্রাঙ্গণ রয়েছে সেখানে একসঙ্গে পরিবারের সবাই মিলে খাবার উপভোগ করছেন। সব মিলিয়ে চিড়িয়াখানায় যারা এসেছেন তারা দারুণ সময় কাটাচ্ছেন। সোহাগ। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ছুটির কারণে ফিরতি যাত্রায় এখনো চাপ বাড়েনি। নগরীতে ফেরার চেয়ে ঘরমুখো মানুষের সংখ্যাই বেশি। ঢাকা ছাড়তে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর চাপ থাকলেও তাড়াহুড়ো নেই। ট্রেনেও ভোগান্তি ছাড়াই যাচ্ছেন যাত্রীরা। ছুটি শেষ না হলেও কেউ কেউ ফিরছেন তিলোত্তমা নগরী ঢাকায়। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সাথে ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে। জরুরি প্রয়োজনে কেউ কেউ আবারও ছুটি শেষ হওয়ার কয়েকদিন আগেই ঢাকায় ফিরছেন। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে না পারলেও এখন ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন অনেকে। বাড়িতে যাচ্ছি তার জন্য তো অনেক ভালো লাগতেছে, 1 বছর পরে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। কুরবানি এখানে দিছি, এখন বাড়িতে যাচ্ছি। এখন তো দেখি যে ওই 2 দিন আগে যাইলেও যা হইতো এখনো তাই, 40 মিনিট ধরে সিরিয়ালে দাঁড়ায় আছি। একটু রিল্যাক্সে যাবো বিধায় আর কি 2 দিন পরে আর কি বাড়িতে যাওয়ার জন্য করছি, কিন্তু এখন যে অবস্থা 2 ঘন্টা পরে হচ্ছে গাড়ি আসবে। এখানে এসে দেখতেছি গরমে দাঁড়ানো যাচ্ছে না, অনেক ভিড়। ভোগান্তি এড়াতে ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ট্রেনে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। বাসের মতো ট্রেনেও স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। অনলাইনে যে টিকিটটা ছাড়ে, এই টিকিটটা তো আমরা পাই না, বুঝছেন। এই 2 দিন পরে টিকিটটা পাইলাম, এজন্য তারপরও ছেলে ঘরকে নিয়ে আমার 2 দিন পরেই যাচ্ছে। ভিড় দেখে যাইনি গে, যাচ্ছি এখন, মানে ভিড় কম, এখন যা আরাম পাচ্ছি। আমি নওগাঁ যাচ্ছি দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমি খুব উৎসাহিত রয়েছে এই স্থানগুলো দেখার জন্য। 2 দিন পরে যাচ্ছি, যে এখানে সব আমার পরিবারের লোকজন ছিল, যার জন্য ঈদ করে এখন দাদুর বাড়িতে যাচ্ছি। আর কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী সেবা নিশ্চিতে স্টেশন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান স্টেশন মাস্টার। সবগুলি ট্রেন সঠিকভাবে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবেই যাত্রীরা আসা যাওয়া করছে। এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগে ভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে। কর্মস্থলে যোগ দেয়া সহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে চুয়াডাঙ্গার বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, এপ্রিলে ঝড় তুফান, রোজা ও পরীক্ষা থাকবে, তাই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত হবে না। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে ভোট হোক, দেরি হলেও যেন তা জানুয়ারির মধ্যে শেষ হয় সে আশা করেন তিনি। কেন ডিসেম্বরে নির্বাচন হবে না সরকারের কাছে সে ব্যাখ্যা নেই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে এখানে
পরীক্ষা, ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে। অর্থাৎ ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। কোন রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টন সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, তাই এক প্রকার ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। কয়েকজন উপদেষ্টা মনে করেন বিএনপি যা চায় তা বিপরীতে থাকাই তাদের উদ্দেশ্য। নতুন করোনা সংক্রমণে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ। মনে করে তারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা, সেটা মাথায় রেখে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন, বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি। উপদেষ্টা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ অধিকাংশ সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকেই ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে, জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে। এপ্রিলে নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বিমত নেই, তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বলেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে নির্বাচনকালীন সময়ে ক্ষমতা, কালো টাকা এবং পেশি শক্তির অপব্যবহার হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচনে দরকার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যেখানে ছোট বড় সব দলই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে অংশ নিতে পারবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার আগে সবার আগে আলোচনা পরামর্শ রাজনীতিবিদদের। কারো কারো মত, বন্দরের সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের নেওয়া উচিত, তবে বিরোধীদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার আহ্বানের বিরূপ মন্তব্য জানিয়েছেন অনেকে। চুক্তির আগের সম্ভাবনা ও সমস্যা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান কেউ কেউ। চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে রাজনৈতিক বাহাস চলছেই। বাণিজ্য ও দক্ষতা বাড়ানোর যুক্তিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে চাইছে সরকার। এজন্য জনসমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিরোধীদেরও বার্তা দিলেন তার বক্তব্যে। আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন, যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। তার এই বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা, তবে সমর্থন আদায়ের চেষ্টাতে দোষের দেখছেন না কেউ কেউ। ওনার কাছ থেকে প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে, এটা কোনো সন্দেহ নাই। কারণ প্রফেসর ইউনূস কাউকে প্রতিহত করার আহ্বান জানাবেন কেন, বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব এবং এই উদ্যোগটার ব্যাপারে আমরা সবাইকে বুঝিয়ে একমত করব। এইটা যেমন গণতন্ত্রের ভাষা না, বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না, বিদেশি কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাই না হলে এ ধরনের ভাষা তিনি ব্যবহার করতে পারেন না।
চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল পরিচালনা করছে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ারটেক। এর আগে বন্দরটি পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে স্থানীয় বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। কারো কারো মত, চট্টগ্রাম বন্দর এরই মধ্যে সরকারি অর্থায়নে আধুনিকায়ন করা হয়েছে। নতুন বিনিয়োগের সুযোগ নেই, বিদেশিদের দিতে হলে বে টার্মিনাল বা লাল দিয়ার চর দেয়া যেতে পারে। জবাব যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং কি সুবিধাটা আমরা পাবো, যে কোনো নতুন উদ্যোগ নিতে গেলে পুরাতনদের একটা বাধা আছে। শত শত কোটি টাকার এখানে দুর্নীতির একটা চক্র এখানে কাজ করে বলে জানা গেছে আর কি। আর সিবিআই গুলো এখানে অনেক ক্ষেত্রে ইনভলভ আছে, এই ধরনের অভিযোগ আছে। প্রফেসর ইউনূস যেটা বলেছেন এটা খুবই কনভিন্সিং আমি মনে করি, এবং আমি মনে করি যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এটার পক্ষে একটা ঐকমত্য তৈরি করা সম্ভব। এই সরকার বরঞ্চ দলনিরপেক্ষ সরকার হিসেবে ওইখানে যে আধিপত্যবাদী গোষ্ঠী আছে সেটা ভেঙে ফেলে যথাযথভাবে ব্যবস্থাপনার কাজটা করুক। এইখানে যে সক্ষমতা তার থেকে বেশি কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং এটা লাভজনক। সুতরাং এইটা বিদেশি যে কোনো কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে এটা একটা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক বিদেশি কোম্পানি রেড সি গেটওয়ে। 2022 সালে 22 বছরের জন্য দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এই সফরে বাকিংহাম প্যালেসের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। এছাড়াও ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হবে। সফরকালে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা হচ্ছে। আগামী 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। দোষী প্রমাণিত হওয়ার আগে কেউ যেন শাস্তি না পান, সেজন্যই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তিনি জানান, তার থাইল্যান্ড যাত্রা নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল তারও তদন্ত চলছে। হত্যা মামলার আসামি হয়েও গেল 7 মে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সে সময় তার এই থাইল্যান্ড যাত্রা ঘিরে হইচই পড়ে যায়। প্রতিবাদ, বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। 3 দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে গিয়ে ঘোষণা দেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং এক্ষেত্রে কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্তের জন্য 3 জন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করে সরকার। এটার জন্য যারা দোষী তাদের আইনের আওতায় শাস্তি পেতেই হবে। 32 দিন পর চিকিৎসা শেষে রবিবার রাতে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি। বিমান থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারের সামনে হুইল চেয়ারে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় তাকে। সেখান থেকে সরাসরি কিশোরগঞ্জে ফিরে যান সাবেক এই রাষ্ট্রপতি। সোমবার সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তাকে গ্রেফতার না করার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব। তার বিদেশ যাত্রা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরারকে সভাপতি করে যে তদন্ত কমিটি করা হয়েছিল তারও কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে রূপসা সেতুর দারোগার লিজ এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, ইজিবাইকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান ইজিবাইক চালক ও এক যাত্রী। গুরুতর আহত 4 জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আমাদের বিয়ে আজকে গায়ে হলুদ, সেখানে আসার পথে আর কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অটো আসতেছে রং সাইড থেকে আর ট্রাক যাচ্ছে রাইট সাইড থেকে। ট্রাকের বাম সাইডের চাকা বাস্ট হওয়ার পরে ওই অটোর সাথে মারছে, জায়গায় দুটো ডেড। ফরিদপুরের ভাঙায় সাউন্ড বক্স বাজানো কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো দুদল গ্রামবাসী। এতে আহত হয়েছেন অন্তত 25 জন। রোববার মধ্যরাতে উপজেলার গোপীনাথপুর ও ছোট হামিরদি গ্রামবাসী এ সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায়, গোপীনাথপুর স্কুল মাঠে খতনা অনুষ্ঠান উপলক্ষে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। গান শুনতে যায় ছোট হামিরদি গ্রামের কয়েকজন। এ সময় দুপক্ষের বাগবিতণ্ডা হয়। তারই জেরে রাতে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। হামলা ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুন্নতে খাতনার অনুষ্ঠানের সময় ছোট হামিদদের কিছু লিটন মাতুবারের নেতৃত্বে কিছু পোলা বানাইছে, সেই অনুষ্ঠানে ভাঙচুর চালায়। ঝগড়া লাগিয়ে মানুষ মারামারি, অনেক কিছু ভাঙচুর হইয়া এরকম 3টা ঘর কোবাইছে, অনেকে এরকম রক্তপাত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। মানুষের খাবার কিনে যায়, আজালি তো মনে করেন খাবার নেয় না, কিন্তু ওরা তো তার সই করে ফেলে। আবার একটা গরু ছিল, সেটাও নিয়ে গেছে। মেয়রের হুঙ্কারও বৃথা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সরেনি অবৈধ স্থাপনার জঞ্জাল। সৈকত দখল করে গড়ে তোলা শত শত অবৈধ দোকানপাট উচ্ছেদে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। এসব স্থাপনার কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। দখলদারদের দৌরাত্মে ক্ষুব্ধ দর্শনার্থীরাও। শনিবার ঈদুল আজহার দিন বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে যত্রতত্র বসানো শত শত অবৈধ দোকানপাট দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এত সুন্দর দৃষ্টিনন্দন একটি পর্যটন স্পটের এমন বেহাল দশা দেখে জেলা প্রশাসক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফোন করে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান মেয়র। একদিন পর ঠিকই একই সময়ে রোববার বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায় ঠিক একই চিত্র। সৈকত দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা যথারীতি বহাল। মেয়রের ক্ষোভ প্রকাশের পরও বিন্দুমাত্র পরিবর্তন নেই। ঘরে বাতে চলে টাকা নাই, কালকে দোকান খুলছে, এখন সবাইকে আসে উচ্ছেদ করে দিচ্ছে। তো যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের কি করতে হবে? চুরি মামলা এগুলো করতে হবে। এই ব্যবসা সবাই করে কেন? ভালো চলার জন্য। এটাই আমাদের মনে ইনকাম সোর্স। এখান থেকে নিয়ে যে বাসায় নিয়ে গেলে আমাদের বউ বাচ্চা চলে, নাহলে আমরা বউ বাচ্চা পালতে পারি না। আমরা অনেকদিন ধরে ব্যবসা করেছি, আসলে আমরা দোকান পাচ্ছি না। যারা নতুন আছে, কালকে আছে, এরা দোকান পেয়ে ফেলছে, কিন্তু আমরা দোকান পাচ্ছি না। আমরা কোথায় যাব? সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসন, সিডিএ এবং ট্যুরিস্ট পুলিশকে ব্যবস্থা নিতে বললেও কারো কোনো উদ্যোগ নেই। আমরা যখন এদেরকে সরাইয়ে একদিক থেকে নিয়ে যাই, আবার আমরা যখন চলে যাই তখন তারা আবার এখানে আসে। মানে একটা চোর পুলিশ খেলার মতো একটা অবস্থা। যাই হোক, এটা অচিরেই আমাদের সমাধান হয়ে যাবে। যার যেখানে খুশি সেখানে দোকানপাট বসানোই সৈকতে হাঁটা চলার পথও সংকুচিত। চাঁদার বিনিময়ে বসানো এসব দোকানে দামও চড়া। দর্শনার্থীরাও জিম্মি দখলদারদের কাছে। মানুষ থেকে দোকানে ছাতা বেশি হয়ে গেছে, তো দূর থেকে বীজটা দেখা যাচ্ছে না। মানুষ চলাফেরা করে শান্তি পাচ্ছে না, ঘুরে করে অনেকটা হ্যাসেল করতেছে। ডানে ঘুরলি দিলে দোকান বাজে, বামে ঘুরলি দিলে দোকান বাজে, যার কারণে পর্যটকগুলো আনন্দ করতে একটু সমস্যাটা বাজে। সমুদ্র তো যে সৌন্দর্যটা উপভোগ করতে আসছে সেটা তো ঠিক মতো দেখা উপভোগ করা হচ্ছে না। এগুলোর জন্য তো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা বহুদিন থেকে নেওয়া হয় না। অনেকভাবে এগুলা বাধা সৃষ্টি করে, অনেক দিন থেকে দাবি মানুষের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আরও সহিংস হয়ে উঠেছে বিক্ষোভ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি উপেক্ষা করে তৃতীয় দিনের মতো রাজপথে নেমেছে শত শত মানুষ। সরকারের অভিবাসী বিরোধী নীতি আর ধরপাকড়ের প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে আন্দোলনকারীরা পিছু না হটায় দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের। রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভের আগুনে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। ব্যাপক কড়াকড়ির পরও একটুও ভাটা পড়েনি আন্দোলনে। সময়ের সাথে সাথে যেন আরও সাহসী, বেপরোয়া হয়ে উঠছেন বিক্ষোভকারীরা। রোববার শহরটিতে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের অন্তত 300 সদস্য। ঘোড়া নিয়ে রাস্তায় টহল দিতে দেখা যায় অনেক পুলিশ সদস্যকে। আন্দোলন দমনে সেনা সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। তবে
তবে এসব পদক্ষেপের পরোয়া করছেন না আন্দোলনকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি আর হয়রানি ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন রাস্তায় অবরোধ করে শত শত বিক্ষোভকারী, হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড। অস্ত্রের মুখেও স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। অভিবাসীরা নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসল সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন তারা। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে অভিবাসীদের অপরাধী ও খারাপ মানুষ হিসেবে দেখানোর চেষ্টা চলছে। তারা তো অপরাধী নয়, বরং শুধু নিজেদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে চাইছে তারা। বিভিন্ন স্থানে পুলিশ ও ফেডারেল কর্মকর্তাদের সাথে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়ে ইটপাটকেল ও বোতল। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। চলে ব্যাপক ধরপাকড়। লস অ্যাঞ্জেলেস ছাড়াও আন্দোলন ছড়িয়েছে সান ফ্রান্সিসকো সহ ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে। ওহাইও অঙ্গরাজ্যেও ছড়িয়েছে ক্ষোভের আগুন। আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পুলিশ বা ন্যাশনাল গার্ড সদস্যদের আক্রমণ করা হলে তার প্রতিক্রিয়া হবে সহিংস। ফেডারেল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ ও নৈতিকতা বিরোধী আখ্যা দিয়েছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। শেষ পর্যন্ত গাজার পথে যাত্রা করা আলোচিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিল ইসরায়েল। সোমবার স্থানীয় সময় ভোরে জব্দ করা হয় মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার নৌযানটি। এক ভিডিও বার্তায় জাহাজের আরোহী গ্রেটা থুনবার্গ জানান, তিনি সহ 12 মানবাধিকার কর্মীকে অপহরণ করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, নিরাপদে আশতাত বন্দরে নেওয়া হয়েছে জাহাজটিকে আরোহীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানায়। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে গাজার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিন। গভীর রাতে উপত্যকা থেকে যখন মাত্র 100 মাইল দূরে, তখন 4টি স্পিড বোট নিয়ে ইসরায়েলি বাহিনী তাড়া করে ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিকে। মাথার ওপর 2টি কোয়াডকপ্টার। ম্যাডলিনের আরোহীদের দিকে স্প্রে করা হয় সাদা এক ধরনের পদার্থ। এতে শরীরে অস্বস্তি আর চোখ জ্বালা পোড়া শুরু হয় স্বেচ্ছাসেবীদের। এক পর্যায়ে ম্যাডলিনের দখল নেয় ইসরায়েলি সেনারা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজে উঠেই স্বেচ্ছাসেবীদের মোবাইল ফোন সাগরে ছুঁড়ে ফেলার নির্দেশ দেয় সেনারা। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। আটকের আগ মুহূর্তে ভিডিও বার্তা পাঠান গ্রেটা থুনবার্গ ও তার সহযাত্রীরা। If you see this video, we have been intercepted and kidnapped in international waters by the Israeli occupational forces. You need to do everything in your power. Use your bodies, use your voices. আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে নিরাপদে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়ার কথা জানায় তেল আবিব। আরোহীদের স্যান্ডউইচ ও পানি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করে তারা। গাজাবাসীর সহায়তার লক্ষ্যে গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীদের পদক্ষেপকে সেলিব্রিটিদের সেলফি নৌযাত্রা বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহু সরকার। দাবি, নিজেদের প্রচারণার উদ্দেশ্যে গণমাধ্যমকে উস্কে দিচ্ছে মানবাধিকার কর্মীরা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি আজকের মতো দুপুরে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।